ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। সবাই শুনতে পাচ্ছ? Yes, sir. জি স্যার। রোল 3 কি অসুস্থ ছিল নাকি? জি স্যার। হ্যালো হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা শুরু করি। তোমাদের তো দেখা যায় শুরুর দিকে কমই থাকে। 5 মিনিট হয়ে গেছে তো, 4:05 বাজে, তাই না? হ্যাঁ, আমরা তো এই ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করতেছিলাম। Visible spectroscopy. হ্যাঁ, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, ইউভি না, সরি, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। এটা আজকে আমরা সেকেন্ড যেটা আছে, এটা তো কত লেকচার, এটা চেঞ্জ করা হয়নি। এটা 28 পর্যন্ত কপি পেস্ট করতে লাগে এটা। হ্যাঁ, মানে আজকে আমরা দেখবো যে ভিজিবল স্পেকট্রোস্কোপিতে যে ফ্যাক্টর গুলো আছে, যেগুলো তোমার দেখা যায় অ্যাবজর্পশন ইন্টেন্সিটি এবং অ্যাবজর্পশনের যে কি বলে এটাকে, ওয়েভলেন্থ, যেটা এই সে ওয়েভলেন্থ গুলোকে কিভাবে চেঞ্জ করে রেকর্ড করা তো হচ্ছে না। আমরা দেখবো। এরপরে আজকের রেকর্ড তো করা হচ্ছে না। স্যার রেকর্ড তো করা হচ্ছে না। আমি তো উৎসাহ পাচ্ছি না রেকর্ড করি, কারণ হচ্ছে যে এই ক্লাসে না এসে পরে দেখা যাবে রেকর্ড করাতে যেটা হচ্ছে যে Recording in progress. সমস্যা। তো যেটা হচ্ছে যে আজকে আমরা এই ফ্যাক্টর গুলো দেখবো, যে কিভাবে এই ফ্যাক্টর গুলো আমাদের ইউভি ভিজিবল স্পেকট্রাম অ্যানালাইসিসে এফেক্ট করে, সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো। আজকে আমাদের লেকচারটা বেশি বড় না, ছোট। এটা শেষ করে আমরা অপটিক্যাল ইমিশন স্পেকট্রোস্কোপি, যেটা আমরা গতদিন বলেছিলাম ওইএস, ওটার কিছু অংশ পড়বো। হয়তো পুরো শেষ করতে পারবো না, ইনিশ পেপার দেখাবো, যেটা তোমাদের টেবিলে এখন আপলোড দিয়েছি আমি। ওটা দেখলে ওইএস সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। কিন্তু ভিতরে এদের লেখা একটু কমপ্লিকেটেড সিস্টেমটা আছে ওইএস, কিন্তু এদের মেজারমেন্টটা খুব ইজি। আজকে তো স্যার আমরা জাস্ট সহজ। আজকে স্যার আমি জাস্ট ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির পার্টটাই দেখেছি, ওএস এর পার্টটা স্যার দেখে আসিনি। বুঝি না, কথা বোঝা যাচ্ছে না তোমার? স্যার আমি বলছিলাম যে আমি আজকে ইউভি ভিজিবল স্পেকট্রাম পার্টটা দেখে এসেছি, কিন্তু ওএস এর পার্ট দেখা হয়নি। ওইটা অসুবিধা নাই, ওইটা আজকে পড়া হবে না। ওইটা কিছু আমিই বলবো, সামান্য কিছু অংশ, বুঝছো? ওইটা তাহলে এটা যেটা হচ্ছে আমার মনে হয় আজকের একটু জিনিসটা একটু সায়েন্স বেশি। এটা পুরোটাই আজকে কে বলবা? আজকে আমার মনে হয় রোল 1 বলো প্রথম পার্ট, আর দ্বিতীয় পার্ট কে বলবা? 4, 3, 4, 11 এর মধ্যে কি বলবা? 4 বলবা? জি স্যার, বলতে পারি। তুমি পড়ে আসছো? জি স্যার, দেখেছি। তুমি কিন্তু আমি কিন্তু বুঝতে পারতেছি তুমি কিন্তু সিরিয়াসনেস কমাই দিছো, বুঝছো? রোল 4। জি স্যার। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের সামনে আসে, তো বুঝতে পারি, বোঝা যায়। রোল 1 শোনো, রোল 1 যখন বলবে ওকে তোমরা প্রশ্ন করতে পারবা। হ্যাঁ, তো আমরা দুজন মিলে তোমাদের প্রশ্ন উত্তর দিব, এটা অসুবিধা নেই। এখানে তো আমি আগেই বলছি যে এখানে কোনো নাম্বারিং নেই, মানে নাম্বারিং পারা না পারার কিন্তু নাম্বারিং নেই, কথা বুঝছো? হ্যাঁ, রোল 1 স্টার্ট করো। আমাদের এখানে একটা কনসেপ্ট আছে ক্রোমোফোরের। অনেক অর্গানিক মলিকিউল কিন্তু ইউভি ভিজিবল রেডিয়েশন অ্যাবজর্ব করে, এবং এর কারণ একটু থামো। রোল 1 এই অন্যরা কি সবাই ভালোভাবে শুনতেছো? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, বলো। ঠিক আছে, কন্টিনিউ করো।
তো আমরা কি একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে ক্রোমোফোর। অনেক অর্গানিক মলিকিউলের কিন্তু ইউভি ভিজিবল রেডিয়েশন অ্যাবজর্ব করে, এর কারণ হচ্ছে আর বাস পার্টিকুলার কয়েকটা অ্যাটম মিলে একটা ফাংশনাল গ্রুপ তৈরি করে। কেবলমাত্র ওই কয়েকটা ফাংশনাল গ্রুপে কিন্তু ওই টার্গেট বা ওই অ্যাকচুয়াল ইউভি বা ভিজিবল পার্টটা অ্যাবজর্ব করে, বাকি অংশটা কিন্তু করে না। যে পার্টটা করে ক্রোমোফোর। তো আমাদের গ্রুপ থিওরি বা কোয়ান্টাম মেকানিক্স এর ক্যালকুলেশন থেকে আমাদের অনেক ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট আছে যে এই অ্যাবজর্পশন ট্রানজিশনের ব্যাপারে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু ইলেকট্রনিক ট্রানজিশনকে আমরা বলি যে প্রবাবল বা অ্যালাউড ট্রানজিশন। যে ট্রানজিশন গুলো হচ্ছে ম্যাথমেটিক্যালি অ্যালাউড, তাদের হচ্ছে অ্যাবজর্পশন অনেক স্ট্রং হয়, যেমন যেমন এপসাইলনের ভ্যালু অ্যারাউন্ড 10,000 এর মতো হয়। কিছু কিছু ট্রানজিশনের হচ্ছে আমরা বলতে পারি যে প্রবাবিলিটি জিরো ইন এ সাম সেন্স। ক্লাসিক্যালি তাদের অকার হওয়ার কিন্তু কথা নয়, কিন্তু এখানে কোয়ান্টাম মেকানিক্স এর কিছু ব্যাপার চলে আসে, যেমন ধরি আমরা কোয়ান্টাম টানেলিং এর মতো কিছু ইফেক্ট। ফলে আমরা যেগুলোকে বলছি যে ফরবিডেন, সেগুলোও হয়, প্রায়ই হয়, কিন্তু তাদের অ্যাবজর্পশন এতটাও স্ট্রং না। সেই যেটা স্ট্রং না সেটা খুব কম ক্ষেত্রে দেখা যায় যে 1000 এপসাইলন ভ্যালু ক্রস করে। ইউনিটটা কিন্তু কিন্তু ইমপ্লিসিটি রইলো। আর কিছু কিছু ট্রানজিশন আছে যেগুলোকে ফরবিডেন ট্রানজিশনের মধ্যে পাওয়া যায়। ডি টু ডি অ্যাবজর্পশন অফ ট্রানজিশন মেটালস, এটা যে অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে আমি নিজে একটু কনফিউজ। তবে ডি অরবিটালের ভেতরেই হয়তো ইন্টারনাল কিছু ট্রানজিশন, এখানে বন্ডিং বা অ্যান্টি বন্ডিং এর ভেতর না। এটা প্রবাবলি আমরা যে ট্রানজিশন মেটাল কালার দেখি তার সাথে কিছুটা রিলেটেড, কিন্তু অ্যাকচুয়াল রিলেশনটা কি আমি 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 বলতে পারবো না। তারপর আরেকটা ট্রানজিশন আছে যে নন বন্ডিং অরবিটাল থেকে পাই অ্যান্টি বন্ডিং অরবিটালে চলে যাওয়া, এটা প্রায় 280 ন্যানোমিটার থেকে হওয়া। এটারও কিছুটা ফরবিডেন্স রয়েছে। আর পাই টু পাই প্রাইম, মানে পাই অরবিটাল অ্যান্টি বন্ডিং এ তুলে যাওয়া, এটা অ্যারোমেটিক কম্পাউন্ডে হয় 230 টু 330 ন্যানোমিটার। এটাও কিন্তু টেকনিক্যালি হওয়ার কথা না। আগে এটাতে কিন্তু একটা স্পেসিফিক রেঞ্জের কথা না বলে আমরা মোটামুটি স্পেসিফিক ওয়েভলেন্থ করেছি অ্যারাউন্ড 280 ন্যানোমিটার। কিন্তু আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা বলছি 230 টু 330 ন্যানোমিটার, কারণ এসব রিং এ বিভিন্ন সাবস্টিটিউয়েন্টস বসতে পারে এবং এজন্য তাদের ইলেকট্রন ডেনসিটি ডিলোকালাইজেশন এরকমটা অনেকটাই সিম্পলি প্রেডিক্ট করা যায় না, তাই এটাকে আমরা একটা রেঞ্জের ভেতর বলেছি। তাহলে এখানে আমরা কিছু দেখলাম যে ফরবিডেন ট্রানজিশন দেখলাম, তারপর হচ্ছে যে এখানে ক্রোমোফোরটা তোমরা এখন বুঝলা যে আসলে সব অ্যাটম গ্রুপ থেকে আসে না, কিছু ফাংশনাল গ্রুপ থাকে সেগুলো অ্যাবজর্ব করে থাকে, ওই যেগুলো অ্যাবজর্ব করে সেইটাকেই ক্রোমোফোর বলা হচ্ছে। এখানে ফ্যাক্টর এফেক্টিং অ্যাবজর্পশন, এই অ্যাবজর্পশনটা কম বেশি হবে কিনা, তারপর অ্যাবজর্পশনটা কোন ওয়েভলেন্থে যে হবে, এই জিনিসগুলা কিছু ফ্যাক্টর মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়। অর্থাৎ কিছু ফ্যাক্টর একই মেটেরিয়াল, তুমি যদি এই ফ্যাক্টর গুলো চেঞ্জ করো দেখা যাচ্ছে যে ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, তার ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। তার ভিতরে একটা সলভেন্ট এফেক্ট আছে, আর একটা আছে হচ্ছে যে ডিগ্রি অফ কনজুগেশন, আর একটা হচ্ছে অ্যাসিড বেজ ইন্ডিকেটরস। হ্যাঁ, এই তিনটা এখানে হাইলাইট করা হয়েছে যে ফ্যাক্টর গুলা তোমার ইন্টেন্সিটি এবং পজিশনকে ওয়েভলেন্থকে চেঞ্জ করে। তাহলে বলো, প্রথমটা বলো, সলভেন্টটা বলো সুমিত। তো আমরা সলভেন্টের ক্ষেত্রে যে ব্যাপারটা দেখতে পাই সেটা আমরা একটু যদি মনোযোগ দেওয়ার চেষ্টা করি। আমরা পাই বন্ডিং অরবিটাল থেকে পাই অ্যান্টি বন্ডিং অরবিটাল যে ট্রানজিশন গুলো খেয়াল করি, তাহলে আমরা দেখবো যে অ্যান্টি বন্ডিং অরবিটালের ক্ষেত্রে যে 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 অ্যাটম ছিল সেই অ্যাটম কিন্তু তার পাই বন্ডটা ব্রেক করে পাই বন্ডের এগেইনস্ট তার নিজ নিজ ভাগের ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে। ফলে এখানে যেহেতু ইলেকট্রন শেয়ারিং কম হচ্ছে, সুতরাং আমরা এটা ধরে নিতে পারি যে যে অ্যাটমটা বেশি ইলেকট্রোপজিটিভ সে ইলেকট্রন একটা কম অংশ নিচ্ছে, আর যে বেশি ইলেকট্রন একটা বেশি অংশ নিচ্ছে, অর থিংস লাইক দ্যাট। তো মোট কথা হলো যে পাই থেকে যখন আমরা পাই প্রাইম মানে পাই বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং অরবিটালে যাই, তখন কিন্তু সেখানে পোলারিটি একটু গ্রো করে। মানে পাই বন্ডিং অরবিটালের চেয়ে পাই অ্যান্টি বন্ডিং অরবিটালের পোলারিটি একটু বেশি হয়, এবং সেই চার্জ সেপারেশন ইলেকট্রনিক ডিফারেন্স মানে শেয়ারিং কমে যায় বলে তাদের মধ্যে সেপারেশন বেড়ে যায়। তো এখন আমরা চিন্তা করি পোলার সলভেন্টের কথা। পোলার সলভেন্টের ক্ষেত্রে যদি আমরা ডাইপোল ইন্টারাকশনের কথা চিন্তা করি, পোলার মলিকিউল নিজেরাই ডাইপোল, তাহলে অ্যান্টি বন্ডিং অরবিটালে যখন চার্জ সেপারেশন হয়ে গেল, তো সেই সেপারেট চার্জকে শিল্ড করার জন্য তার আশেপাশে কিছু তো ডাইপোল অ্যাট্রাক্ট হবে। মানে এখন পোলারিটি একটু বেড়ে গেছে,
হচ্ছে, তাই আশেপাশের আশেপাশের সলভেন্টে ডাইপোল, মানে সলভেন্টে যদি পোলার হয় তাহলে তারা ওই চার্জকে কিছুটা নিউট্রালাইজ করার চেষ্টা করবে। এই ব্যাপারটা তো আমরা মোটামুটি ধরতে পারছি। তো এখন যেহেতু চার্জ সেপারেশনের কিছুটা অংশ শিল্ডিং এর কারণে নিউট্রালাইজ হয়ে গেল পোলার সলভেন্টের কারণে, সুতরাং আমরা গ্রাউন্ড স্টেট থেকে যদি এক্সাইটেড স্টেটে যাওয়ার কথা চিন্তা করি, মানে পাই বন্ডিং থেকে পাই অ্যান্টি বন্ডিং অরবিটাল, তাহলে তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়ালো না যে এই উপরের যে এনার্জি ছিল, যে অ্যান্টি বন্ডিং অরবিটালের অ্যাকচুয়াল যে এনার্জি, সেই এনার্জিটা কমে গেছে, কেননা তার চারদিকে এখন কিছুটা পোলার সলভেন্ট এসে সেটাকে একটু স্টেবিলাইজ করে দিয়েছে। সুতরাং আমরা যদি এই যুক্তি যদি ফলো করতে পারি, তাহলে আমরা তাহলে আমরা বলতে পারি যে এখন আমরা নন পোলারের চেয়ে পোলারে পাই টু পাই প্রাইম ট্রানজিশনের ক্ষেত্রে দেখতে পাবো যে এনার্জিটা একটু কম লাগছে। সুতরাং আমরা বলতে পারি না যে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটাও একটু কম লাগছে, এবং ফ্রিকোয়েন্সি যেহেতু কম লাগছে সেই সেন্সে আমরা বলতে পারি না যে ওয়েভ লেন্থটা একটু বেশি লাগছে। মানে আমি বলতে চাইছি যে পাই টু পাই প্রাইম যে চেঞ্জটা হলো, সেই চেঞ্জটা যদি আমি একটা পোলার সলভেন্টে চিন্তা করি, তাহলে সেটা হবে একটু হায়ার ওয়েভ লেন্থে, আর নন পোলার হলে একটু লোয়ার ওয়েভ লেন্থে। এরকমই তো হওয়ার কথা, তাই না? ইন্টেন্সিটি ব্যাপারটা একটু পরে আসছি। তো এখন আমরা যে নিচের দুটোর ছবি দেখতে যাচ্ছি, এটা হচ্ছে 4 মিথাইল 3 পেন্টেন 2 on। আমরা 11-12 তো শিখেছি যে কি করে অর্গানিক কম্পাউন্ডের নোমেনক্লেচার করতে হয়। সেটা থেকে আমরা একটু দেখতে পাবো যে আমরা এখানে যেহেতু ইন রয়েছে, অ্যালকিন আবার কিটোনের কথাটা পড়ে আসছি, এখানে অ্যালকিনের কথাটাই চিন্তা করি। এই অ্যালকিনের গ্রুপে কিন্তু পাই প্রাইমে বন্ডিং অ্যান্টি বন্ডিং ডিফারেন্স তৈরি হয়ে গেছে। দুটো কার্বনের কিন্তু কি বলবো যে নেইবারহুড একরকম না, ফলে সেখানে কিন্তু কার্বন একই হওয়া সত্ত্বেও এর মধ্যে নেইবারহুডের ডিফারেন্সের কারণে চার্জ সেপারেশনটা একটু বেশি হয়ে যায়। ফলে দেখা যায় যে একদিকে হচ্ছে হেক্সেন নন পোলার সলভেন্ট, অন্যদিকে ইথানল পোলার সলভেন্ট। তো আমরা আগে যে লজিকটা বলেছি, সেই লজিকটা ফলো করলে আমরা বলতে পারবো যে ইথানলের যে পিকটা সেইটা একটু হায়ার ওয়েভ লেন্থে, মানে একটু লোয়ার ফ্রিকোয়েন্সিতে হওয়া উচিত, আর যেটা হেক্সেনে সেটা একটু হায়ার ফ্রিকোয়েন্সি বা লোয়ার ওয়েভ লেন্থে হওয়া উচিত। সুতরাং আমরা কিন্তু অ্যাকচুয়ালি তাই দেখতে পাই হেক্সেনের ক্ষেত্রে এই একই ইন অন, মানে একই কি বলবো যে আনস্যাচুরেটেড কিটোনের পিক আমরা হেক্সেনে দেখতে পাই অ্যারাউন্ড 232 ন্যানোমিটারে, আর ইথানলে কিন্তু আমরা দেখতে পাই যে 238 ন্যানোমিটারে, মোটামুটি 6 ন্যানোমিটার শিফট করে গেছে। এই কথাটাই কিন্তু আগে বলেছিলাম। তার মানে এখান থেকে যেটা দাঁড়ালো পোলার এবং নন পোলার পাই পাই ট্রানজিশন যদি হয়, পাই টু পাই স্টার ট্রানজিশন যদি হয়, তাহলে যেটা দেখা যাচ্ছে যে যদি পোলার থেকে যদি নন পোলারের দিকে যায়, তাই না? পোলার এখানে কি, পোলার হচ্ছে যে তোমার এই ইথানল, তাই না? আর নন পোলার হচ্ছে সলভেন্ট হচ্ছে হেক্সেন। অর্থাৎ তুমি যদি এটাকে ডিজলভ করো হেক্সেনে, আবার যদি ডিজলভ করো ইথানলে, তাহলে পোলারে যদি করে থাকো তাহলে এটা বলা হচ্ছে যে এটা ওয়েভলেন্থটা লঙ্গার দিকে শিফট করবে, এটা বেড়ে যাবে এক কথায়। এরপরের পৃষ্ঠা যেটা আসছে ইন্টেন্সিটি, তার মানে এখানে তোমার পাই থেকে পাই স্টার বন্ডিং এর জন্য এখানে যদি তুমি সলভেন্ট একটা ফ্যাক্টর, তার মানে তার পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সলভেন্ট নন পোলার না পোলার হলে তখন হায়ার ওয়েভলেন্থের দিকে যাবে, আর নন পোলার সলভেন্ট যদি হয় এটা লোয়ার ওয়েভলেন্থ। এরপরে ইন্টেন্সিটি কি এফেক্ট হয় এখানে এটা বলা হয়। এরপরের ইফেক্টটা কিন্তু আগেটার চেয়ে একটু অপোজিট। এবার আমরা একটু মনোযোগ দিয়ে দেখি এটা। এবারে আমরা যেটা কথা বিবেচনা করছি সেটা কিন্তু হচ্ছে নন বন্ডিং অরবিটাল টু পাই অ্যান্টি বন্ডিং অরবিটাল। এই শিফটের ক্ষেত্রে যে আগে যে ইফেক্ট সেটা রিভার্স ঘটে, কেননা সেক্ষেত্রে এক্সাইটেড স্টেট হচ্ছে ডিগ্রি অফ হাইড্রোজেন বন্ডিং কমিয়ে দেয়। আমরা এখন চিন্তা করি যে নন বন্ডিং অরবিটাল থেকে অ্যান্টি বন্ডিং পাই অরবিটাল ইলেকট্রন ট্রান্সফার, সেটা হাইড্রোজেন বন্ডিং কিভাবে কমিয়ে দিতে পারে। যেমন ধরি আমরা অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিল গ্রুপের কথা চিন্তা করি। আমি যদি স্ট্রাকচারটা যদি আমাদের মনে থাকে, আমরা 11-12 পড়েছি যে অক্সিজেনের যে নন বন্ডিং যে অরবিটাল গুলো ছিল লোন পেয়ার, সেই লোন পেয়ারের জন্যই কিন্তু এই অক্সিজেনের উপর একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ আসতো এবং কার্বনের উপর একটা পার্শিয়াল পজিটিভ চার্জ আসতো। তো এখন এই নন বন্ডিং ইলেকট্রন গুলো তো অ্যাকচুয়ালি কার্বনের উপর পার্শিয়াল নেগেটিভ চার্জ এসেছিল, এবং সেই পার্শিয়াল পজিটিভ নেগেটিভ চার্জের জন্যই কিন্তু আমরা কিটোনে একদম প্রথম দিকের কিছু কিটোনে এবং কিছু অ্যালডিহাইডে আমরা সিগনিফিকেন্ট হাইড্রোজেন বন্ডিং দেখতে পাই। এটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতেই পড়েছি। তো এখন যদি আমরা অক্সিজেনের যে নন বন্ডিং যে দুটো
যে দুটো পেয়ার রয়েছে এর মধ্যে একটা পেয়ারকে যদি আমরা নন বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং এ নিয়ে আসি, তাহলে তাহলে যেটা দেখা যাবে যে অক্সিজেনের আগে যে পজিশনে এই লোন পেয়ার ইলেকট্রন গুলো থেকে হাইড্রোজেন বন্ডকে অ্যাট্রাক্ট করতে পারছিল, অ্যান্টি বন্ডিং এ চলে যাওয়ার ক্ষেত্রে কারণে তারা সেটা এতটাও অ্যাট্রাক্ট করতে পারছে না। আমি তো অ্যাকচুয়ালি নন বন্ডিং অ্যান্টি বন্ডিং অরবিটালের ছবি এঁকে দেখাতে পারবো না, কিন্তু মোটামুটি আমরা এটা বুঝে নিই যে নন বন্ডিং বন্ডিং যে ইলেকট্রন গুলো ছিল, যেগুলো কিটোনের অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ দিয়ে হাইড্রোজেন বন্ড তৈরি করছিল, সেগুলোকে যখন আমরা অ্যান্টি বন্ডিং অরবিটালে নিয়ে দেই, তখন এই কিটোন যে গ্রুপটা, এই কিটোন গ্রুপের হাইড্রোজেন বন্ডিং এর টেন্ডেন্সিটা কমে যায়। তো এখন কিটোনের ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন বন্ডিং এর টেন্ডেন্সিটা কমে গেল, আগে আগে আমরা কি দেখেছিলাম হাইড্রোজেন বন্ডিং এর টেন্ডেন্সি বেড়ে গিয়েছিল হচ্ছে আগের ইফেক্টে, কিন্তু এখানে হাইড্রোজেন বন্ডিং এর টেন্ডেন্সিটা কমে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি আমি যে সিস্টেমটা বলছি এন থেকে পাই প্রাইম ট্রানজিশনের ক্ষেত্রে আমাদের পোলারিটি কমে যাবে। ফলে আমি যে আগে ইফেক্ট বলেছিলাম সেই ইফেক্টটাও উল্টো হয়ে যাবে। আমাদের এই যে গ্রাউন্ড স্টেটটাকে হাইড্রোজেন বন্ড বেশি স্টেবিলাইজ করতো, আর এখানে আমরা দেখবো যে এক্সাইটেড স্টেটকে হাইড্রোজেন বন্ড কম স্টেবিলাইজ করছে। ফলে যেহেতু এখন এক্সাইটেড স্টেটকে কম স্টেবিলাইজ করছে, মানে এখন এক্সাইটেড স্টেটের এনার্জি বেড়ে যাচ্ছে পোলার সলভেন্টে, তাহলে এক্সাইটেড স্টেটটাই যেহেতু আমাদের এই ট্রানজিশনটাকে কন্ট্রোল করবে, মানে নিউট্রাল স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাওয়াটাই যেহেতু ট্রানজিশনটা কন্ট্রোল করবে, সেহেতু আমরা আগে দেখেছিলাম যে যেটাতে নন পোলারের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম পিক পেয়েছিলাম লোয়ার ওয়েভ লেংথে, আর পোলারের ক্ষেত্রে পেয়েছিলাম হায়ার ওয়েভ লেংথে। এখন কিন্তু সেই সিনারিওটা উল্টো হওয়া উচিত। সুতরাং আমরা এখন পোলার সলভেন্টে পাবো পিকটা লোয়ার ওয়েভ লেংথ বা হায়ার ফ্রিকোয়েন্সিতে, আর আমরা যেটা নন পোলার সলভেন্টে আমরা এটা পাবো হায়ার ওয়েভ লেংথ বা লোয়ার ফ্রিকোয়েন্সিতে। এই ব্যাপারটা একটু জটিল, কিন্তু মূল কথা হলো এখানে যে এন টু পাই প্রাইম ট্রানজিশনের যেখানে হয়, যেমন কিটোন, সেখানে যদি আমরা নন পোলারে করি তাহলে আমরা পিকটা পাবো হায়ার ওয়েভ লেংথে, আর যদি আমরা পোলারে করি তাহলে এটা পাবো লোয়ার ওয়েভ লেংথে। যেমন এখানে প্রোপাননের কথাই বলা হয়েছে, প্রোপাননের কার্বনিল গ্রুপের কথাই বলা হয়েছে। আমরা হেক্সেনে এটা পাচ্ছি অ্যারাউন্ড 280 ন্যানোমিটারে, আর ওয়াটারে আমরা পাচ্ছি অ্যারাউন্ড 257 ন্যানোমিটারে। এখানে তারপর বলা হয়েছে যে সলভেন্ট যদি চেঞ্জ করি তাহলে আমাদের পিকটা যে শিফট করে তা না, এর ম্যাক্সিমাম যে অ্যাবজর্পশন সেটাও কিন্তু চেঞ্জ হয়। যেমন আমরা দেখছি হেক্সেনের চেয়ে ট্রাইক্লোরোমিথেনের কিন্তু পোলারিটি একটু বেশি, কারণ এখানে ক্লোরিন অ্যাটমটা চলে এসেছে, একটা কার্বনের একদিকে ক্লোরিন তিন দিকে হাইড্রোজেন, একটু পোলারিটি চলে এসেছে। ইথানলে কিন্তু এই হাইড্রোক্সিল গ্রুপের জন্য পোলারিটি আরো বেশি, আর ওয়াটারের তো পোলারিটি আরো বেশি। সুতরাং আমরা হেক্সেন থেকে যত ওয়াটারের দিকে যাচ্ছি ততই আমরা দেখছি যে এই ম্যাক্সিমাম অ্যাবজর্পশনের পিকটা আস্তে আস্তে লোয়ার ওয়েভলেংথ মানে হায়ার ফ্রিকোয়েন্সির দিকে চলে যাচ্ছে। কিন্তু আমরা অ্যাবজর্পশনকে কিন্তু আমরা এতটাও ইজিলি প্রেডিক্ট করতে পারছি না এই ক্ষেত্রে, কেননা দেখছি যে হেক্সেনে 14, ট্রাইক্লোরোমিথেনে 17, ইথানলে 15, ওয়াটারে 17, এটা প্রেডিক্ট করার বর্তমান। হ্যাঁ, তাহলে এখান থেকে শুনতেছো আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে এখান থেকে এই দুটো পৃষ্ঠা থেকে আমরা যেটা কনক্লুশন আসতে পারি যে সলভেন্টের টাইপ একটা পোলার একটা নন পোলার, তাই না? তো এখন এই পোলার নন পোলার ডিপেন্ডিং অন দ্য ট্রানজিশন দুই ধরনের বিহেভ করে। এটা পাই থেকে পাই স্টারের দিকে যাচ্ছে না এন থেকে এন স্টারের দিকে যাচ্ছে, এই ট্রানজিশনটার উপর ডিপেন্ড করে রিভার্স এফেক্ট হবে, এই কথা আমরা জানলাম। প্রথমটাতে আমরা দেখলাম যে পাই থেকে পাই স্টার যদি হয় তাহলে পোলার বন্ড যেটা পোলার যদি হয় তাহলে সলভেন্ট যদি হয় তাহলে সেটা দেখা যাবে ওয়েভলেন্থ হায়ার ওয়েভলেন্থে যাবে, অর্থাৎ এনার্জি কম হবে, আর এখানে হচ্ছে এনার্জি বেশি হবে, লোয়ার ওয়েভলেন্থে যাবে। মূল কথা হচ্ছে যে এটা এই দুটো পৃষ্ঠার মূল বিষয়টা এটা দেখে তোমরা একটু পড়বা, মানে একদম পুরো ডেপথে থিওরির ভিতর অত ঢোকা লাগবে না। মানে মূল জিনিসটা হচ্ছে আমাদের জানার বিষয় হচ্ছে যে এটা যে সলভেন্টের এফেক্টটা কি, এবং সলভেন্টের এফেক্ট পোলার নন পোলার এই সলভেন্টগুলোর এফেক্ট এক না, আবার এটা ট্রানজিশনের উপর ডিপেন্ড করবে, এই জিনিসটা হচ্ছে মেইন। এরপরে আসো
এটা বলো ডিগ্রি অফ কনজুগেশন। এখন ডিগ্রি তুমি অফ শুনতেছ? কনজুগেশন অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে, জি স্যার, আমাদের ডিগ্রি হ্যাঁ, অফ বলো। কনজুগেশনের মাধ্যমে আসলে বলা হচ্ছে যে আমাদের কনজুগেশন মানে আমাদের ডাবল বন্ড গুলো একটা একটার সাথে কতটুকু কি বলবো যে একটা একটার সাথে ওভারল্যাপ বা একটা একটার সাথে কেমন ইন্টারেক্ট করছে সেটা দিয়ে, সেটা যেমন হচ্ছে ইথিন, এর মধ্যে কিন্তু একটা মাত্র ডাবল বন্ড আছে এবং এটার কিন্তু অ্যাবজর্পশনের ম্যাক্সিমাম কিন্তু 185 ন্যানোমিটারের কাছাকাছি এবং অ্যাবসর্পশন অ্যাবাউট 10,000। এটা দেখি, এটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না, এটা কিন্তু আলট্রাভায়োলেট রেঞ্জে চলে গেছে। তো এখন আমরা যদি কার্বন চেইনের লেংথ আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে মানে ইথিন থেকে প্রোপিন, প্রোপিন থেকে বিউটিন, এভাবে যদি আমরা আস্তে আস্তে বাড়তে থাকি, তাহলে এই পিকটা একটু লঙ্গার ওয়েভ লেংথে যায়। মানে মানে এই যে এনার্জি ট্রানজিশন, এই এনার্জি ট্রানজিশনের জন্য একটু কম এনার্জির দরকার হয়। এর কারণ হচ্ছে হচ্ছে এই পাই বন্ডের ইলেকট্রনের সাথে যখন অ্যালকাইল গ্রুপ ইন্টারঅ্যাক্ট করে, অ্যালকাইল গ্রুপের কিন্তু একটা ইলেকট্রন ডোনেটিং ইফেক্ট আছে। সেই ইলেকট্রন ডোনেটিং ইফেক্টটা বেশ কিছু ক্ষেত্রেই চার্জ সেপারেশন থেকে কিছুটা হলেও নিউট্রালাইজ করে দেওয়ার চেষ্টা করে, যেহেতু এই অ্যালকাইল গ্রুপ গুলো ইলেকট্রন ডোনেটিং। সুতরাং সুতরাং তারা যেহেতু এই চার্জ ডিফারেন্স ক্রিয়েশনের ব্যাপারটাকে একটু নিউট্রালাইজ করার চেষ্টা করে, সুতরাং আমরা বলতে পারি যে এই পিকটা, এই যে ট্রানজিশনের এনার্জি একটু কমে যায়, পিকটা একটু লঙ্গার ওয়েভলেংথে শিফট করে। কিন্তু এই শিফটটা যে খুব বড় কিছু তা না, কিন্তু এই শিফটটা একদম ড্রামাটিক পর্যায়ে পৌঁছে যায় যখন আমরা আমরা দুটো পাই বন্ডের কথা চিন্তা করি, যে যে দুটো পাই বন্ড হচ্ছে একটা সিঙ্গেল বন্ড দিয়ে অ্যাপার্ট। যেমন আমরা দেখেছি বিউটেনের 1 নাম্বার এবং 3 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে, 1 আর 2, 3 আর 4। আমরা যদি দেখতে পাবে, তবে দ্বিতীয় এবং তৃতীয় কার্বন সিএইচ এবং সিএইচ এদের মধ্যে কোনো আমরা ডাবল বন্ড দেখতে পাই না। কিন্তু আমরা যদি অরবিটালের ডায়াগ্রামটা দেখতে পাই, তাহলে অ্যাকচুয়ালি দেখতে পাবো যে 4টা কার্বনের উপরেই কিন্তু একটা একটা করে লোব শেপড পাই ইলেকট্রন রয়েছে। এখন যেমন বলছি 1 আর 2 একসাথে বন্ড করে রেখেছে, 3 আর 4 একসাথে বন্ড করে রেখেছে স্ট্রংলি, নট নেসেসারি 2 এবং 3ও একসাথে হতে পারে। লোকালাইজেশন 1 এবং 2 এর মধ্যে, 3 এবং 4 এর মধ্যে, মানে কার্বন নম্বরের মধ্যে যে হবে নট নেসেসারি, এটা পুরো অ্যাটমের মধ্যে 1 2 3 4 এই চারটা কার্বন অ্যাটম যেগুলো অবিচ্ছিন্ন ভাবে ভাবে পাই অরবিটাল রয়েছে, তারা একটা একটার সাথে ওভারল্যাপ করে যাবে। ফলে এরা যে একটা বড় এলাকায় ছড়িয়ে গেছে, এদের মধ্যে একটা স্টেবিলিটি চলে এসেছে, অনেকটা অ্যারোমেটিসিটির মতো, এতটাও না কিন্তু একটা স্টেবিলিটি চলে এসেছে। সুতরাং অ্যাকচুয়ালি তাদের এই অ্যাবজর্পশন ম্যাক্সিমামটা অনেকটা দূরে সরে, অনেকটা লোয়ার এনার্জিতে শিফট করবে। কিন্তু আবার যে দেখুন অনেকগুলো অ্যাটম একসাথে কাজ করছে এবং এই সিস্টেমটা চাইবে তার স্টেবিলিটির জন্য আরো বেশি অ্যাবজর্ব করতে। ফলে ইফেক্টটা হলো যে আমাদের অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টটাও অনেক বেড়ে যাবে, মানে 10,000 থেকে 20,000 হয়ে যাবে, এবং এই অ্যাবজর্পশন ম্যাক্সিমামও 185 থেকে 220 ন্যানোমিটারে শিফট করবে। সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না যে 1 নাম্বার 2 নাম্বার বন্ডের কার্বনটা সেপারেটলি অ্যাবজর্ব করলো এক রেডিয়েশন, আর 3 নাম্বার 4 নাম্বার বন্ডেরটা সেপারেটলি রেডিয়েশনটা অ্যাবজর্ব করলো। অ্যাকচুয়ালি 1 2 3 4 এই চারটা কার্বন একটা একটার সাথে মিশে গিয়েছে, যে পুরো একটা কার্বনের চেইন লেংথ জুড়ে যে অরবিটাল সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু তারা অ্যাবজর্ব করেছে, এবং সেটাকেই আমরা বলছি যে এটা কনজুগেটেড হয়ে গেছে এবং ইলেকট্রনটা ডিলোকালাইজড হয়ে গেছে। এখন আমরা ডিগ্রি দিয়ে বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা যদি যে 1 2 3 4, এখন যদি 5 আর 6 নাম্বার কার্বনের মধ্যে একটা বন্ড থাকতো, যেটা যেটা হেক্সাট্রাইনের ক্ষেত্রে হয়, তাহলেও কিন্তু শিফটটা আরো চেঞ্জ হতে থাকতো, যেটা আমাদের পরের স্লাইডটাতেই দেওয়া আছে। মানে এখান থেকে যেটা লাস্টের একটা বলো একটু, এই যে লাস্টের 2-3টা লাইন, এখানে এখানে যে পার্থক্যটা এই পয়েন্টেই বলা হয়েছে যে ডাবল ব্যান্ড গুলো একা একা অ্যাবজর্ব করে না, কেননা পুরো পাই সিস্টেম পুরোপুরি কার্বন চেইনের উপরেই ছড়িয়ে যায়, এবং এই ছড়িয়ে যাওয়ার ফলে এক্সাইটেড স্টেটের এনার্জি কমে যায়। এনার্জি কমলে কি হবে? এনার্জি কমলে তোমার যেটা হচ্ছে যে তোমার হায়ার ওয়েভলেন্থে যাবে, অ্যাবজর্পশন হবে, আর এদিকে হবে যে অ্যাবজর্পশনের যে টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, তাই আবার অ্যাবজর্পশন বেড়ে যাবে, তাই না? মূল কনক্লুশন হচ্ছে যে কনজুগেশন এটা যত বাড়বে তত তোমার হায়ার লোয়ার এনার্জিতে যাবে, অর্থাৎ ওয়েভলেন্থ বেড়ে যাবে, আবার অ্যাবজর্পশন বাড়বে। এরপরে এটা এক্সপ্লেইন করে দাও, তাহলে এটা বোঝা যাবে ক্লিয়ার। তো এখন আমরা বলছেন যে ডিগ্রি অফ কনজুগেশন, এখানে অল্টারনেটিং ডাবল আর সিঙ্গল বন্ড থাকলেই, মানে ফর্মালি অল্টারনেটিং ডাবল এবং সিঙ্গল বন্ড থাকলে সেটা কনজুগেশন হয়।
কনজুগেশনের যদি এবার অল্টারনেটিং ডাবল সিঙ্গেল বন্ড, মানে প্রত্যেকটা অ্যাটমের উপরেই একটা করে পাই অরবিটাল রয়েছে এবং যারা লেংথ হতে পারে, যারা লেংথ ওয়াইজ ওভারল্যাপ বা ডিলোকেটেড হতে পারে, এরকম কার্বনের সংখ্যা যত বাড়বে ততই কিন্তু এই সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। ফলে এই পিকটা সরে যাবে লোয়ার ওয়েভলেংথে, সরি হায়ার ওয়েভলেংথে, মানে লোয়ার ফ্রিকোয়েন্সিতে, আর ইন্টেন্সিটি বাড়বে। যেমন যেমন আমরা দেখতে পারি যে এখানে অক্টা অক্টা ট্রাইনের কথা বলা হয়েছে হেক্সেনে, যেটা হচ্ছে CH3 হোল 3 CH3, এই অক্টা ট্রাইন। এটাকে হেক্সেনে দেখলে এখানে আমরা জাস্ট 2-3টা পিক দেখতে পাই, কারণ এখানে ইন্ডিভিজুয়াল পিক গুলো বা ইন্ডিভিজুয়াল পিকের গ্রুপেরও এখানে কিছুটা ইফেক্ট আছে, পুরোপুরি মিলিয়ে যায়নি। এর মধ্যে একটা পিক প্রমিনেন্ট, এই পিক গুলো অ্যাকচুয়ালি যে কিভাবে ফিউজ হয়ে যায় সেগুলো আমরা আগেও দেখেছি, পিক একটা একটার সাথে মার্জ করে যায়। আমরা এটা মার্জ পিকের রেসপেক্টেই কথা বলছি। এখানে যখন আমরা 3-6টা কার্বন এই কনজুগেশন সিস্টেমে অংশ নেয়, তখন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট অ্যারাউন্ড 50,000 এবং এটা অ্যারাউন্ড কত 250-260 ন্যানোমিটারের মতো। কিন্তু যখন এরকম CH চারটা চলে আসছে, আমরা এটাকে বলি 4 × 8 আর 10, মানে মানে ডেকাটেট্রেন, মানে টেকনিক্যালি নামটা হবে ডেকাটেট্রাইন। ঠিক আছে, এখানে আমাদের 10টা কার্বন, এর মধ্যে 4 × 8টা কার্বন কনজুগেটেড সিস্টেম। এখন আমরা দেখতে পাচ্ছি যে হেক্সেনে ওই আগের মলিকিউলটার পরিবর্তে এখানে পিক শিফট করে 275-300 এরকম কিছু একটা ন্যানোমিটার চলে এসেছে, এবং এই অ্যাবজর্পশন অ্যারাউন্ড 80,000-90,000 ইউনিট চলে এসেছে। এবং তারপর ফাইনাল একদম সবচেয়ে হাইয়েস্ট যে পিক, সেখানে আমরা দেখতে পাই CH5 CH3। এখানে ডোডেক প্যান্ট ইন, এখানে আমরা বলতে পারি যে এখানে 12টা কার্বন রয়েছে, এর মধ্যে 5×10টা কার্বন কনজুগেশনের মাধ্যমে যুক্ত। ফলে এখানে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট মাঝে মাঝে দেখা যাচ্ছে 100,000 ক্রস করেছে, এবং পিক গুলো আমরা 325-350 এগুলোর মধ্যেই দেখতে পাই। মানে মূল কথা হলো যে কনজুগেশনে ইনভলভড কার্বনের সংখ্যা বাড়লে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টও বাড়বে, আর এই অ্যাবজর্পশনের পিক সিস্টেমটা হায়ার ওয়েভলেংথের দিকে সরে যাবে। মানে ওয়েভলেংথ বাড়বে। হ্যাঁ, এটাই গেল। এই এক্সাম্পলটা বলো, এটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে আমাদের একদম একটা এক্সট্রিম লেভেলের এক্সাম্পল। যেমন বিটা ক্যারোটিন, এটা কিন্তু গাজরে পাওয়া যায়, এবং এই কারণেই কিন্তু গাজর কমলা রঙের হয়, এবং এটা ফুড কালারিং হিসেবে ব্যবহার করা হবে, যেহেতু গাজরে পাওয়া যায়, সুতরাং খেতে কোনো অসুবিধা নেই। তো এটার আমরা স্ট্রাকচারটা দেখতে পাই। এখানে যদি আমরা একটু গোনার কষ্ট করি, তাহলে দেখবো যে এখানে 11টা কনজুগেটেড ডাবল বন্ড রয়েছে, 11×22টা এরকম অ্যাটম কার্বন রয়েছে, যাদের মধ্যে কমপক্ষে একটা করে পাই বন্ড রয়েছে, এবং পাই বন্ড একটা আরেকটার সাথে যুক্ত। এখানে 22টা কার্বন মিলে এমন অবস্থা সৃষ্টি করেছে, যেটা আগে ছিল 185, তারপর আমরা দেখছি 220-230, সেটাকে এখন টানতে টানতে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে সার্পিকটা এখন 430 বা 450-এর দিকে চলে এসেছে। মানে আমরা যেটাকে বলতে চাই আগে ছিল আলট্রা ভায়োলেট, সেটা এই কনজুগেশনের ফলে এই পিক সরে আসতে আসতে একদম ভিজিবলে ব্লু রিজিয়নে চলে আসছে। এখন এর মধ্যে কোনো লাইট পড়লে ব্লু লাইটটাকে সবচেয়ে স্ট্রংলি অ্যাবজর্ব করবে, সুতরাং তার কমপ্লিমেন্টারি কালার ব্রাইট অরেঞ্জ দেখতে পাবো। সেজন্যই বিটা ক্যারোটিনের রং হচ্ছে কমলা, এবং গাজরের রঙও কমলা। মানে অর্থাৎ এই রংটা যেটা আছে যে এই কালারটা অ্যাবজর্ব করছে না, এদিকে করে বাকি। হ্যাঁ, এবং এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট পিক দেখতে পাই, কারণ এখানে এই পিক গুলো, কারণ এই কার্বন বন্ড গুলোর মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়ালিটি পুরোপুরি হারিয়ে যায়নি। এদের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো পিক মেশড আপ অবস্থায় রয়েছে, যদিও এতটা জটিল অ্যানালাইসিস আমাদের দরকার নেই, কিন্তু আমরা মোটামুটি বুঝে রাখি যে এই কনজুগেশনটা কতটা এক্সট্রিম পর্যায়ে যেতে পারে। তাহলে বুঝছো কিনা যে কনজুগেশনের কারণে তার অ্যাবজর্পশন এই পর্যন্ত চলে আসছে, আসার কারণে এই লাইটটাতে অ্যাবজর্ব করে গেছে, অ্যাবজর্ব করাতে বাকি যেটা আছে সেটাকে অরেঞ্জ দেখাচ্ছে, এই জন্য এটার কালার হচ্ছে অরেঞ্জ। হ্যাঁ, এরপরে বলো অ্যাসিড বেস ইন্ডিকেটরস, এটা ইন্টারেস্টিং, বলো। অ্যাসিড বেস ইন্ডিকেটরের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা সলিউশন নেই, একটা অ্যাসিড বা বেসের মধ্যে একটা ইন্ডিকেটর মিশিয়ে দেই, তারপর আমাদের ড্রপ বেস বা অ্যাসিড, মানে অ্যাসিড থাকলে বেস থাকলে অ্যাসিড দিতে থাকি। তারপর দিতে ড্রপ করতে করতে আমরা দেখতে পাই যে একটা নির্দিষ্ট পিএইচ এ গিয়ে কালার হঠাৎ করে চেঞ্জ করে গেছে। এখন এই কালারটা এলো কোথা থেকে? আগে থেকে আমরা বলছি যে কালারটার সোর্স ক্রোমোফোর, সুতরাং আমরা বলতে পারি যে পিএইচ চেঞ্জ হওয়ার ফলে নিশ্চয়ই ক্রোমোফোরের স্ট্রাকচারে কোথাও না কোথাও বড়সড় রকমের চেঞ্জ হয়েছে,
নইলে এরকম সাডেন কালার চেঞ্জ তো হয়ে যাওয়ার কথা না। তো আমরা লেভেল 1 টার্ম 1-এ যেটা দেখেছি ফেনফথ্যালিন, এটা নিয়ে আমরা কেমিস্ট্রিতে আমরা ল্যাব রিপোর্টও দিয়েছি, সেটা আমরা একটু আবার দেখার চেষ্টা করি। সুমিত সুমিত এই তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, কি সুমিত সুমিত অফ হয়ে গেল? স্যার মনে হচ্ছে কোন কারণে নেট চলে গেছে অর সামথিং। চলে গেছে? হ্যাঁ, নেট চলে গেছে। জি স্যার। এখানে অ্যাসিড বেস ইন্ডিকেটর যেটা বলা হচ্ছে, যে তুমি ধরো অ্যাবজর্পশন মানে অ্যাসিড বেস ইন্ডিকেশন, এটা একটা অ্যাবজর্পশনের জন্য অ্যাডভান্টেজিয়াস। এটা যেটা বলা হচ্ছে যে তোমার ওই যে ও যেটা বললো যে এখানে ক্রোমোফোরের একটা চেঞ্জ হয়ে যায়। ধরো এখানে তুমি যদি এখানে একটা এক্সাম্পল দিল ফিনফথিলিন, এটাকে যদি ইয়ে করো, অ্যাসিড বেস করো, অর্থাৎ অ্যাসিড বেস করলে দেখা যায় যে অ্যাবজর্পশনটা এই লেভেলে হবে। আর যদি তুমি এটাকে যদি অ্যালকালি লেভেলে নিয়ে যাও, হ্যাঁ, অর্থাৎ অ্যালকালি লেভেল নিয়ে, তখন দেখা যাচ্ছে যে একই জিনিসের তোমার অ্যাবজর্পশন হচ্ছে যে এখানে। তার মানে কি, এই অ্যাবজর্পশন হওয়ার সাথে সাথে কিন্তু তার যে কালার চেঞ্জ হতে থাকবে, তাই না? বেসিক কনসেপ্ট কি এটা না? কথা বলো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ধরো আগে এখানে যে কালার দেখতে পাবা, দেখা যায় ফিনফথিলিনের অ্যাসিড বেসে যেটা দেখতে পাবা, তুমি জাস্ট অ্যাসিড চেঞ্জ। তোমরা যখন এই সেশনালে কেমিক্যাল সেশনালে তোমরা এরকম করছো না, দেখছো না টাইট্রেশন করতে, যে অ্যাসিড বেস থেকে বেসিক বেসে গেলে দেখা যায় কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। কথা কি বুঝছো কিনা, দেখছো কিনা? জি স্যার। ওই কনসেপ্টটি যেখানে, তাহলে এটা ওই অ্যাসিড বেস ইন্ডিকেটরের এই এফেক্ট হচ্ছে যে এটা। সুমিত মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। এখন অ্যাপ্লিকেশনটা আবরার বলো, পারবা? সরি স্যার, ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তাহলে ওইটা আমি বলে ফেলছি। এখন আমরা অ্যাপ্লিকেশনটা দেখি, এটা আবরার বলো। জি স্যার, এখানে তো অত ডিটেইলে বলা নেই, এখানে জাস্ট বলেছে যে টিপিক্যালি আমরা এই ইউভি ভিজ স্পেকট্রোস্কোপি সেটা আমরা এক্সটেন্সিভলি অ্যাসেইং এর জন্য ইউজ করি। সো অ্যাসেইং মানে হচ্ছে স্যার যে কোনো একটা সাবস্টেন্সের মধ্যে মানে পিউরিটি ডিটারমাইন করা, যে ওটার মধ্যে আর কি কি এলিমেন্টস আছে সেটা ডিটারমাইন করা। সো এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে যদি আমরা ফর এক্সাম্পল অ্যালয়ের মধ্যে ট্রেস মেটাল কন্টেন্ট ডিটারমাইন করতে চাই, তাহলে আমরা অনেক সময় এটা ইউজ করি। সো এখানে এক্সাম্পল হচ্ছে যদি ম্যাঙ্গানিজ থাকে স্টিলে, তাহলে কিভাবে ম্যাঙ্গানিজ আইডেন্টিফাই করবো? সো প্রথমে এটার কোনো একটা রিঅ্যাকশন করে এটাকে সলিউশন নিতে হবে। এটা আমরা করেছি ল্যাবে, যে কেমিক্যাল অ্যানালাইসিস ল্যাবে, যে আগে পুরো জিনিসটাকে রিজলভ করে সলিউশন নিতে হবে, তারপরে কোনো একটা কমপ্লেক্সিং এজেন্ট অ্যাড করে ওই আয়নটাকে সেপারেট কোনো একটা ফর্মে নিয়ে যেতে হবে, মানে ম্যাঙ্গানিজ থেকে কোনো একটা কম্পাউন্ড ফর্মে নিয়ে যেতে হবে, যেখানে ওর মানে ওর ট্রানজিশন স্টেটটা হবে একটা ম্যাঙ্গানিট আয়ন স্টেট। তারপরে এই ফর্মে থাকলে তখন ওর একটা আমরা স্পেকট্রাম রেকর্ড করতে পারবো, মানে ওর একটা ইন্টারাকশন থাকবে উইথ দ্য ইউভি ভিজিবল স্পেকট্রাম, মানে ইউভি ভিজিবল রেডিয়েশন। সো এখানে বলছে যে স্পেকট্রামটা যখন রেকর্ডেড হয়, তখন সবচেয়ে ইউজফুল ইনফরমেশন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাবজর্বেন্স। এবং আমরা যদি এই ক্রোমোফোরের অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট জানি, তাহলে আমরা ওইখান থেকে যেগুলো আমরা যেভাবে আগে ডিসকাস করেছি, আমরা কনসেন্ট্রেশনটা বের ক্যালকুলেট করতে পারবো। সো কনসেন্ট্রেশন জানতে পারলে, যেহেতু আমি ওভারঅল মানে মেটাল এর অ্যামাউন্ট আমি মানে ক্যালকুলেশন আমি জানি যে আমি কতটুকু মেটাল থেকে মানে ডিজলভ করে ম্যাঙ্গানিজ কমপ্লেক্স করে আলাদা করেছি, তাহলে ওখান থেকে আমি ওই স্যাম্পলের মধ্যে কত পরিমাণ মেটাল ছিল, ম্যাঙ্গানিজ ছিল, সেটা আমি বের করতে পারবো। এবং এটা ইন্ডাস্ট্রিতে যে আমরা যে আগে বললাম যে যখন ওইএস আসার আগে যে মেথডটা ইউজ করা হতো, এই মেথডটা ইউজ করা হতো। সেখানে ওই যে বললাম না, ওপেন হার্ট, আমরা চিটং স্টিল মিল দেখছি ওপেন হার্ট থেকে, তখন তো চিটং স্টিল মিল ছিল আর কি, ওইটা তখন প্রায় মৃত অবস্থায়, কিন্তু তারপরে রান করছিল। ওখান থেকে তোমার ওই যে কম্পোজিশন আসছে কিনা সেটা, ওখান থেকে কিছু স্টিল নিয়ে সলিড করে এটাকে পাঠিয়ে দেওয়া হয়, এটাকে আবার কেমিক্যাল ল্যাবে ডিজলভ করে এই ইউভি ভিজিবল যেটা বললাম, এই টেকনিকে এটা ওই কম্পোজিশনটা বের করা হয় আর কি সবগুলা। এটা তারপরে বলো আপনার। তারপরে বলেছে যে একই প্রিন্সিপালি ড্রাগ মেটাবোলাইট অ্যাড করা যায়। ড্রাগ মেটাবোলাইট কি স্যার, এটা তো জানি না। এটা আর আমাদের আমি বলবো স্যার, বলো একটু এক্সপ্লেনেশন সংক্ষেপে একটু বলে দাও। অনেকে যে ড্রাগ কনজাম্পশন করে, সেটা মেডিকেলও হতে পারে বা সেটা সাইকোঅ্যাক্টিভ হতে পারে। এই ড্রাগ গুলো তো বডির ভিতরে বিভিন্ন রিঅ্যাকশন করে, মেটাবলিজম হয়। মেটাবলিজমের ফলে কিন্তু এই ড্রাগ গুলো অ্যাকচুয়ালি ব্রেক ডাউন করে। এই ড্রাগের যে ব্রেকডাউন প্রোডাক্ট গুলো বডির ভেতরে, সেটাকে আমরা বলছি ড্রাগ মেটাবোলাইটস। এবং এই ড্রাগ মেটাবোলাইটস এর মধ্যেও কিন্তু অনেক এই অ্যারোমেটিক কম্পাউন্ডের পার্ট থেকে যায়, বা এই কনজুগেটেড পার্ট থেকে যায়। তো এখন কিন্তু মেডিকেল বা ফিজিওলজি রিসার্চ থেকে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি কোন ড্রাগ কনজিউম করলে আমরা তার ব্লাডে কি কি
মেটাবোলাইট স্যাম্পল আমরা পেতে পারি। তো আমরা যদি তার ব্লাড থেকে নিয়ে আসি, ব্লাড থেকে যদি যদি এই প্লাজমা বা এরকম ডিজলভ পার্টটা নিয়ে এসে আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি করে আহ, যদি আমরা পিক মিলিয়ে মিলিয়ে যদি আমরা এই ড্রাগের মেটাবোলাইট আইডেন্টিফাই করি, তাহলে আমি আমি বলতে পারবো যে ওই ব্যক্তি কোন ড্রাগ কনজিউম করেছিল, সেই ড্রাগটার মধ্যে মেটাবোলাইট হয়ে গেছিল কেন। অনেকটা ডোপ টেস্টের মতো বলা যায়, এটা ডোপ টেস্ট একটা প্রিন্সিপাল বলা এবং যায়। এবং এবং মেডিকেল পারপাসে কিন্তু ইউভি ভিজিবল স্পেকট্রা প্রচুর ইউজ হয়ে আছে মেডিকেল ডায়াগনোসিস ব্যাপারগুলোতে, এই ধরনের পারপাস। তারপরটা বলো আপনার। তারপরে স্যার বলেছে যে অপটিক্যাল হোয়াইটেনার যেগুলো ওয়াশিং পাউডারে দেওয়া হয় ওইখানেও এই ইউভি লাইটের অ্যাবজর্পশন একটা ফিচার। এটাও স্যার কোনো এক্সপ্লেনেশন নাই যে কেন, জাস্ট ঠিক বলা আছে, আছে। আর আমরা যে কাপড় ধোয়ার কথা বলি, এই কাপড় ধোয়ার যে ডিটারজেন্ট বা ধরি যে কাপড় ধোয়ার যে সাবান, এর মধ্যে কিন্তু এগুলো অ্যাডভান্স, সেগুলোর মধ্যে কিন্তু অপটিক্যাল হোয়াইটনার দেওয়া থাকে, যাতে রৌদ্রের আলোতে কেউ যদি বের হয় তবে তার জামা কাপড় চকচক করে। তো এই শাইনিং এর প্রিন্সিপালটা কি? সানলাইটে কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আলট্রাভায়োলেট লাইট রয়েছে। সেই আলট্রাভায়োলেট লাইট যখন যখন কোনো মলিকিউল অ্যাবজর্ব করবে, তখন সেটা একটা এক্সাইটেড স্টেটে চলে যাবে। এখন সেই এক্সাইটেড স্টেটে চলে গেলে সে যদি ফসফোরেসেন্স দেখাতে পারে, বা আমরা যে আগে দেখেছি স্ট্রোকস বা এন্টি স্ট্রোকস, তার মধ্যে যদি কোনো মেকানিজম ফলো করে, তার যে নিচের ওয়েভ লেংথে যদি লাইট যদি সে বের করতে পারে, তাহলে ব্যাপারটা হলো যে তার মধ্যে আলট্রাভায়োলেট লাইট এসে পড়বে এবং ভিজিবল লাইট এর মধ্যে থেকে বেরিয়ে আসবে। অপটিক্যাল হোয়াইটনার যেটা কাজ করে সেটা হচ্ছে ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোয়ার পর এই কাপড়ে এই অপটিক্যাল হোয়াইটনারটা থেকে যায়। সূর্য আলো যখন পড়ে তখন এই অপটিক্যাল হোয়াইটনারকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে সানলাইটের যে ইউভি স্পেকট্রাম আছে সেটাকে সে মোটামুটি হোয়াইট লাইট বা ব্লুইশ হোয়াইট লাইটে কনভার্ট করতে পারবে। সুতরাং এভাবে যাতে ইউভিটা অ্যাবজর্ব করে, এখানেও কিন্তু আমাকে কিছু ক্রোমোফোর অ্যাডজাস্ট করতে হবে বা এটসেট্রা এগুলো করতে হবে। সুতরাং সেখানেই কিন্তু আমরা দেখতে পাবো যে কাপড়টা সূর্যালোয় চকচক করছে। তো এটার শাইনিং এর পারফরমেন্স কেমন সেটা দেখার জন্য তো আমাকে এই অপটিক্যাল হোয়াইটনারকে আমাকে বিভিন্ন ইউভি লাইটে পাস করিয়ে দিতে হবে এবং দেখতে হবে যে ইউভি লাইটের কোন ওয়েভলেংথটা সে অ্যাবজর্ব করছে, কোন ওয়েভলেংথটা সে ছেড়ে দিচ্ছে, এবং সে ছেড়ে দেওয়া এই ওয়েভলেংথটা হোয়াইট লাইটের কাছাকাছি যাচ্ছে কিনা, এগুলো দেখতে হবে আমাদের। ঠিক আছে। আর লাস্টে যেটা বলা হলো যে এটা রিঅ্যাকশন বেসড এটা ইউজ করা যায়। তাহলে আমরা মোটামুটি এই ইউভি ভিজিবল স্পেকট্রা সম্পর্কে এখানে শেষ করলাম। এখন নেক্সট আমি তোমাদেরকে, যেহেতু তোমরা পড়ো নাই, আমি শুরু করছি ওইএস অপটিক্যাল ওইএস এর দেখাবো, একটু বলবো, এটুকের ভিতর তোমাদের ধারণা হবে। এই ধারণার উপর নেক্সট ক্লাসটা আমাদের সময় কম লাগবে, সেই জন্য তোমরা যেটা করবা যে নেক্সট ক্লাসটা এইটা পড়ে আসবে, ক্লাসটা আমি ওইটাও তোমরা পড়ে আসবা। আমরা মানে নেক্সট ক্লাসে আমরা দুটো স্লাইড পড়ে আসছি, দুটো স্লাইড পড়ে আসবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা চলে যাবো যে থার্মোগ্রামেট্রি, গ্র্যাভিটিমেট্রিক অ্যানালাইসিস, টিই অ্যানালাইসিস, গ্র্যাভিটিমেট্রিক অ্যানালাইসিস বা থার্মাল অ্যানালাইসিস। তাহলে স্যার নেক্সট ক্লাসে কি স্যার ওএস পড়ানো হবে না? না, ওএস হ্যালো স্যার, আমি তোমাদের ওএস এর এটা আমি খুব দ্রুত সিলেবাসে নেই ওই স্লাইডটা আমরা নেক্সট ক্লাসে তো বেশি লাগবে না, আপনার কথা আটকে আসছে। এখানে স্লাইডটা দেখো, আমি এখন কি ছবি দেখা যাচ্ছে? এটা জি স্যার, এখন দেখতে পাচ্ছি। এখানে যেটা দেখতেছো দেখো, এই যে ওএস এর মানে কনসেপ্ট যেটা আসতেছে, ওএস মেশিন এখন লাইটের কালার ভিন্ন হয় এক একটা ম্যাটার, এটা হচ্ছে ম্যাটারের ক্যারেক্টারিস্টিক্স। এটা কিভাবে হয়, এই যে এখানে আমি এটা তোমাদের আপলোড দিয়ে দিছি, তোমরা এটা দেখে নিবা। এটা ওয়াইড রেঞ্জ এটা বলা হচ্ছে যে 10 ভালো যদি হয় 10 পার্টস পার মিলিয়ন করতে পারো।
কোনো যেমন অক্সিজেন, নাইট্রোজেন এগুলো তো অনেক সময় থেকে থাকে 1000 পার্টস পার মিলিয়ন, 10 পার্টস পার মিলিয়নের নিচেও তখন সেগুলো ডিটেক্ট করা সম্ভব। বেসিক্যালি এরকম তোমাকে দেখাচ্ছে স্ট্রেনশিয়ামকে করো, তখন এই কালারটা বেরিয়াম থেকে দিবে, এটা স্ট্রেনশিয়াম থেকে দিবে, এটা পটাশিয়াম থেকে দিবে। এগুলো হচ্ছে যে আসলে এক একটা কালার তোমরা দেখছো যে ওই যে রেডিয়েশন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ওয়েভলেন্থ এর কালার গুলা ভেরিয়েশনটা আসবে। এটা হচ্ছে তাদের ক্যারেক্টারিস্টিক্স। আমি খুব দ্রুত জাস্ট টাইপ গুলো দেখাচ্ছি, আমি এরপরে একটা ভিডিও দেখাবো, সেখানে তোমরা আরো এখানে কিভাবে তোমার এই রেডিয়েশন গুলা হচ্ছে এক্সাইট করলে এটা তোমরা জানো, এখান থেকে ফোটন বের হয়, এটার একটা ওয়েভলেন্থ সেই কারণে হয়। এখানে যেটা দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে গ্রিটিং এর মধ্যে দিয়ে পাস করলে এই গ্রিটিংটা যেরকম একটা প্রিজমের মতো কাজ করে, তোমরা জানো যে প্রিজমের মধ্যে পাস করলে প্রিজম লাইট ইয়াকে রেডিয়েশনটাকে তার যখন প্রিজমের মধ্যে পাস করে বিভিন্ন জি স্যার, আমরা ডিফ্রাকশন গ্রেটিং 11 12 এ পড়েছি এবং আন্ডারগ্রাজুয়েটে পড়েছি। হ্যাঁ হ্যাঁ সেটা। এই যে গ্রেটিং এর কাজ হচ্ছে যে এটা, যে এখান থেকে বেসিক হচ্ছে যে এখানে স্পার্ক নিচ্ছে, স্পার্ক নিয়ে এই লাইটটাকে এখানে ফেলে মিররে কালারগুলোকে ভেরি করে। এখন এই কালার এই ভেরিয়েশনের জন্য একটা কালার ভেরিয়েশন ভিতরে কিন্তু আরো কমপ্লেক্স, আমি কমপ্লেক্সিটির দিকে যাব না। এখানে রেঞ্জটা দেখানো হয়েছে, এখানে এই ধরো এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম হবে, এখানে হলো যেখানে স্পার্ক হলো, স্পার্ক থেকে তোমার গ্রিটিং এর মাধ্যমে এভাবে হলো। এখানে কিছু এই যে এখন কালার যে ভেরিয়েশন হচ্ছে, গ্রেটিং যে এটাগুলোকে ওয়েভলেন্থ গুলোকে ডিফারেন্স করে দিচ্ছে, এইগুলোকে ক্যাচ করার জন্য, ডিটেক্টরে নেওয়ার জন্য সিসিডি চিপস, ছোট ছোট চিপস, এক একটা ওয়েভলেন্থ এক একটা চিপসে নেয় আর কি, রিসিভ করে। এখানে তুমি যদি দেখো একদম ফিজিক্যাল ব্যাপারটা হচ্ছে যে এরকম, এগুলো এক একটা চিপস বসানো আছে, এখান থেকে লাইট গেল, লাইট যে যখন গেল তখন এখানে এই ডিফারেন্স হয়ে গেল, তখন এই ডিটেক্টর গুলা এই চিপস গুলার মাধ্যমে ডিটেক্টরে তখন এটা ক্যাচ করে, এখানে যে স্পার্ক নেওয়ার পরে কি অবস্থা হয়েছে এটা অ্যানালাইসিস এর এখানে জিনিসগুলো বলা হয়েছে। আমি এখন যেটা চার অ্যানালাইসিস কন্টিনিউ, তারপর এখানে বলা হচ্ছে যে তোমার আমরা যে কোনো স্যাম্পল করতে গেলে প্রথমে এটাকে ক্যালিব্রেশন করে নিতে হয়, ক্যালিব্রেশন করে স্ট্যান্ডার্ড স্যাম্পলের সাথে ম্যাচ করানো হয় যে ক্যালিব্রেশন হয়েছে কিনা। যদি এটা যদি তোমার ক্যালিব্রেটেড হয়ে যায় একবার, যে এখন স্ট্যান্ডার্ড স্যাম্পলের সাথে তুমি যে মেশিনের যে স্পার্ক দিচ্ছে এটা ম্যাচ, তখন এই ক্যালিব্রেশন সিমিলার মেটেরিয়াল, একই মেটেরিয়াল তুমি অনেকগুলো করতে পারবা। সাপোজ স্টিল যাবা, তখন এই ক্যালিব্রেশনে কাজ হবে না, তখন তোমার আবার ক্যালিব্রেশন করতে হবে, তখন স্টেনলেস স্টিল দিয়ে তোমার ক্যালিব্রেট করতে হবে। হ্যাঁ, এটা একটু তোমরা খেয়াল এবং বলবে এটা দেখবা। আর তুমি যদি কপারে যাচ্ছ তখন কপারের সাথে তখন কপারের স্ট্যান্ডার্ড স্যাম্পলের সাথে ক্যালিব্রেট করে নিয়ে তখন অনেকগুলো স্যাম্পল। নর্মালি যেটা দেখা যায় সেটা হচ্ছে এই অধিকাংশ হচ্ছে তোমার কি বলে এটাকে হয়, এই স্টিলই হয়। তো তারা তার সকালবেলায় এসে ক্যালিব্রেট করে ফেলে, দেখা যাচ্ছে সারাদিন ওরা দেখা যাচ্ছে যে সেখানে তাদের ইয়েটা হয়, কি বলে এটাকে ওই আর ক্যালিব্রেশন করা লাগে না, ফার্দার এক ক্যালিব্রেশনে তাদের সারাদিন, কারণ ওদের মাইল্ড স্টিলই করতে থাকে। কথা হচ্ছে এখন এটা নিয়ে একটা, তোমরা কি দেখতে পাচ্ছ ভিডিওটা? Yes sir. Yes sir. Optical emission spectroscopy তোমরা কি সাউন্ড করছো? is a well-trusted. তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ? Yes sir. সাউন্ড শোনা যাচ্ছে? Yes sir. And widely used analytical technique used to determine the elemental composition of a broad range of metals. The type of samples which can be tested using OES include samples from the melt, primary and secondary metal production, and from the metals processing industries, such as tubes, holes, rods, wires, plates, and many more. The part of the electron includes the visible spectrum and part of the ultraviolet spectrum. In terms of wavelengths, that's from 130 nanometers up to around 800 nanometers. OES can analyze a wide range of elements from lithium to uranium in solid metal samples, covering a wide concentration range, giving very high accuracy.
accuracy, high precision. The elements as analyzers can determine depend on the material being tested and the type of analyzer used. So how does optical emission spectroscopy work? OAS analyzers contain three major components. The first is an electrical source to excite atoms within a metallic sample so that they emit characteristic light or optical emission. This requires a small part of the sample to be heated up to thousands of degrees Celsius. This is done using an electrical high voltage source in the spectrometer via an electrode. The difference in electrical electrode produces an electrical discharge. This discharge passes through the sample, heating and vaporizing the material at the surface and exciting the atoms of the material, which then emits the element characteristic emission currents. Forms of electrical discharge can be generated either an arc, which is an on-off event, similar to a lightning strike, or a spark, a series of multi-discharge events with the voltage of the electrode switched on and off. These two modes of operation are used depending on the element measured and the accuracy required. The second component is an optical system. The light, the multiple into the spectrometer. A diffraction rating in the spectrometer separates the incoming light into element-specific wavelengths, and a corresponding detector measures the intensity of light for each wavelength. The intensity measured is proportional to the concentration of the element in the sample. The third component is the computer system. The computer system acquires the measured intensities and processes this data via a predefined calibration to produce elemental concentrations. The user interface ensures minimal operator intervention with results clearly displayed, which can be printed for future reference. So, how to generate element-specific optical emission lines from a metallic sample? When the energy of an electrical discharge interacts with an atom, some of the electrons in the atom's outer shells are ejected. Outer shell electrons are less tightly bound to the nucleus of the atom because they are further away from the nucleus, so require less input energy to be ejected. Unstable. To restore stability, electrons from higher orbits further away from the nucleus drop down to fill the vacancy. The excess energy released as electrons move between the two energy levels or shells is emitted in the form of element-specific light or optical emission. Every series of spectral lines corresponding to the different electron transitions between the different energy levels or shells. Each transition produces a specific optical emission line with a fixed wavelength or energy of radiation. For a typical metallic sample containing iron, manganese, chromium, nickel, vanadium, etc., each element emits many wavelengths, leading to a line-rich spectrum. For example, iron emits just over 8,000 different wavelengths, so choosing the optimum emission line for a given element in a sample is important. The characteristic light emitted by the atoms in the sample is transferred to the optical system, where it is split into its spectral wavelengths by the high-tech grating. The grating contains up to 3,600 joules per millimeter. Next, the individual spectral line peak signals are collected by detectors and to generate a spectrum, showing the light intensity peaks versus their wavelengths. This means that OAS provides qualitative information about the sample measurement. However, OAS is also a quantitative technique. As we can see, the peak wavelengths identify the element, and its peak area or intensity is an indication of its quality in the sample. Analyzer then information sample elemental composition, based on calibration with certified reference material. The whole process, from pressing the start button or trigger to getting the analysis results, can be as quick as 3 seconds, or it can take up to 30 full quantity. It depends on the analyzer used, the range of elements measured, and
and the concentrations of those terms. Compared to other analytical techniques, OES has many advantages. It's fast and relatively easy to use. It measures a wide range of elements and concentrations in many different types of materials, including important elements such as carbon, sulfur. It's extremely accurate when measuring traces and chemical elements. Trace analysis of metal, OES is a prepared method. OES is currently the only method to analyze carbon and nitrogen on site or the laboratory. If you want to find out more about our range of OES analyzers, please visit our website. ঠিক আছে, আমরা এখানে শেষ করি আজকে। অ্যাবসেন্ট কি আছে? স্যার বলতেছি, আর স্যার মানে কালকে সিটিতে কি স্যার ইবিএসডিও আছে নাকি স্যার শুধু সেম টেমের স্লাইড গুলো আর কি? হ্যাঁ স্যার কালকে ক্লাস টেস্টে স্যার ইবিএসডিও কি ইনক্লুডেড নাকি স্যার ওই যে সেম টেমের প্রথম গুলাই হবে মানে সিলেবাস? এসিএম টিএম এর ইবিএস দিয়ে হবে না, এসিএম টিএম। এসএম টিএম তাহলে তো স্যার হচ্ছে 10 থেকে 14। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার তাহলে হচ্ছে ঠিক আছে, কি অ্যাবসেন্ট আছে একটু বলো তো। জি স্যার আমি বলতেছি একটু অ্যাবসেন্ট গুলা। রোল স্যার রোল নাম্বার প্রথমে কেউই নাই অ্যাবসেন্ট। 26, 27, 28, 29, 30, 31, 33, 35 সবাই প্রেজেন্ট? স্যার একজন মনে হয় অ্যাবসেন্ট। 44, 45। আচ্ছা না স্যার 44 আছে স্যার। 45, 48 দুইজন। 45 48 সেই দুইজন। আর স্যার হচ্ছে ওল্ড ব্যাচ থেকে 13, 20 আছে। 13 29 আছে, আর কি আছে? 13, 20 আছে স্যার, 13, 20 আছে, আর কেউ না। 13 20 আছে। 13 29 আছে। ও স্যার 29 দুইজন দিছে। 45 ঠিক আছে, তাহলে 45 48 অ্যাবসেন্ট, রোল 13 29 প্রেজেন্ট, 13 20 প্রেজেন্ট, এই তো? জি স্যার। ঠিক আছে, আচ্ছা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। 8:20 আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম।